আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আজকে 26শে আগস্ট 2026। আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের কূটনীতি। বাংলাদেশ পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের সাথে, বিশ্বের প্রতিটা রাষ্ট্রের সাথে কিভাবে কাজ করবে, কিভাবে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে রাজনীতি বলেন, তারপরে বাণিজ্য বা সম্পর্ক কীরকম হবে, এটা কূটনীতি দ্বারা প্রকাশিত হয়। তো কূটনীতির ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকার, তারেক রহমান সরকার, তার যে কূটনীতিটা রয়েছে, বিশেষ করে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি দায়িত্ব পেয়েছেন, হুমায়ুন কবির সাহেব, খুবই জ্ঞানী, উচ্চ শিক্ষিত একজন ভদ্র মানুষ, যার কূটনীতির লেভেলটা শিক্ষাগত মানের মতোই। কেন এ কথা বলছি? কারণ বাংলাদেশের তার মতো বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়, 4টা বিশ্ববিদ্যালয় রয়েছে, হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ সহ আরেকটা বিশ্ববিদ্যালয় রয়েছে সম্ভবত। 4টা বিশ্ববিদ্যালয় থেকে তিনি 4টা ডিগ্রি নিয়েছেন। এরকম ডিগ্রি নেওয়া শিক্ষিত ভদ্রলোক আমাদের সমাজে খুঁজে পাওয়াটা খুবই খুবই মুশকিল। তো যে বিষয়টা বলছিলাম, বাংলাদেশের কূটনীতি খুবই ভালো করছে এই তারেক রহমান সরকারের সময়। এই আজকে আগস্টের 26 তারিখ পর্যন্ত বিশ্লেষণ করে আমি যতটুকু বুঝতে পারলাম, সরকার খুব ভালো দিকে আগাচ্ছে। তারেক রহমান স্যারের তিনার যে পলিটিক্সটা খুবই সুন্দরভাবে করছেন। ভারতকে তার যে প্রেসারে রাখা প্রয়োজন এবং ভারতের সাথে যেই আমাদের ন্যায্যতার ভিত্তিতে কূটনীতি করা প্রয়োজন, সেটার প্রমাণ দিচ্ছে তারেক রহমান সরকার। কারণ ভারত সফর যদি হয়, ভারত সফর হলে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে কিছু চুক্তি করেছিল হাসিনা সরকারের আমলে। এই চুক্তিগুলো বাংলাদেশের পক্ষ এবং ভারতের পক্ষের ভিতরে যে কষাকষি হয়, দর কষাকষি, সেটা করার চেষ্টা করেছিল বাংলাদেশ, কিন্তু হাসিনা এই দর কষাকষি করতে দেয়নি এবং ভারতের দর কষাকষিতেই সেই চুক্তিগুলো হয়েছিল এবং সেখানে বাংলাদেশের কোনো দর কষাকষি ছিল না। সেই চুক্তিগুলো ছিল বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট দেওয়া হয়েছিল ভারতকে, এবং এই ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশের বন্দর, চট্টগ্রাম বন্দরে ভারতের পোশাক আসবে, ভারতের পণ্য আসবে, মাল আসবে। এইগুলো ভারতীয়রা চট্টগ্রাম বন্দরে থাকবে, পর্যবেক্ষণ করবে এবং তারাই মালগুলোকে বিদেশে পাঠাবে বা আমাদের বাংলাদেশের বন্দর দিয়ে পাঠানোর পাশাপাশি তারা এখানে লেখা ছিল যে সবার আগে প্রাধান্য পাবে ভারতের পণ্য খালাসকারী জাহাজ এবং পণ্যবাহী জাহাজ, এবং ভারতের এই চট্টগ্রাম পোর্টে সবচেয়ে বেশি ভারত রাজত্ব করতে পারবে। এরকম একটি দেশ বিরোধী চুক্তি করেছিল শেখ হাসিনা, এবং সেই চুক্তির একটা পর্যায়ে বলা হয়েছিল যদি এই ভারতের পণ্যে বা ভারতের ট্রানজিট সুবিধায় বাংলাদেশের কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি হামলা চালায়, কত ভয়ঙ্কর কথা আপনি খেয়াল করুন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি হামলা চালায় তাহলে ভারত এখানে সৈন্য পাঠাবে। হাসিনা বাংলাদেশকে পক্ষান্তরে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। পাশাপাশি বাংলাদেশকে হাসিনা যে বলতো যে আমি ভারতকে যা দিয়েছি ভারত কখনো তা ভুলতে পারবে না, আসলে সত্য কথা বলতো, কারণ সে ভারতকে অনেক কিছু দিয়েছিল যা ভারত কখনোই ভুলতে পারবে না। তারপরে এই চুক্তিগুলা নবায়ন করার জন্য, এটা 15 সালে চুক্তিটা করেছে, 20 সালে নবায়ন করেছে, 25 সালে এসে অন্তর্বর্তীকালীন সরকার আংশিক কাজ শেষ করেছে, নবায়ন করেনি, নির্বাচিত সরকার করবে। এখন বিষয়টা হচ্ছে ভারত তারেক রহমানকে নিতে চায়, এই কারণে ভারত সফরে তারেক রহমানকে নিতে চায়, এই কারণে যেন এই চুক্তিগুলো আবার নতুন করে নবায়ন করা হয়। তো এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এই চুক্তি নবায়ন করাটা বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে আবারও 5 বছরের জন্য
বর্গা দেওয়া, যেটাকে বলা হয় নিজের ঘরের বউকে শত্রুর কাছে বর্গা দেওয়া। এখন তো ভাই পরকীয়া হয়, তো শত্রুর কাছে যদি আপনি বর্গা দেন তাহলে তো আর কি হবে, বাচ্চাও হবে, সে বাচ্চা তাকে বাবাও বলবে, অথচ বিয়ে করেছেন আপনি। বিষয়টা এমনই, রাষ্ট্র আমার, এই রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব আমার। এখানে কেন বিদেশি স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে? এটা দিয়েছে হাসিনা সরকার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ভারতের সাথে এই স্বার্থবিরোধী চুক্তিগুলো করেছিল। তারেক রহমান সরকার এই বিষয়গুলো করবেন না। কেন করবে না? ভারত পাগল হয়ে গেছে এই চুক্তিগুলো করানোর জন্য। এছাড়া বাংলাদেশের থেকে, আমি আবারও বলছি, বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব 17 থেকে 18 কিলোমিটার। আপনি যদি ট্রানজিট দেন ভারতের ভিতর দিয়ে এই দূরত্ব 25 থেকে 30 কিলোমিটার হবে। সে আমাকে ট্রানজিট দিচ্ছে না 25 কিলোমিটার। চট্টগ্রাম থেকে আপনার বান্দরবন থেকে সিলেটের দূরত্ব মাত্র 40 কিলোমিটার বা 45 কিলোমিটার, সে আমাকে 45 কিলোমিটার ট্রানজিট দিচ্ছে না। ভুটানের সাথে আমি বাণিজ্য করতে পারি, আমার এখান থেকে দূরত্ব মাত্র 40-50 কিলোমিটার, সে আমাকে এখানে ট্রানজিট দিচ্ছে না। নেপালের সাথে ধরেন 40, ভুটানের সাথে 40, তারপরে আমার বাংলাদেশের ভিতর দিয়ে বান্দরবন থেকে সিলেট এই 40, 340, 120 মিটার আর 120 কিলোমিটার সে তার অভ্যন্তরীণ দিয়ে আমাকে বাণিজ্য করতে দেয় না, আমাকে ট্রানজিট দেয় না। আমি কেমন খারাপের খারাপ, আমার দেশের ভিতর দিয়ে আমার বাংলাদেশের ভিতর দিয়ে খুলনা থেকে ঢাকা হয়ে ভারত যাবে, প্রায় 550 কিলোমিটার ট্রানজিট আমি তাকে দিয়েছি, এবং তার দেশের পণ্যগুলো আমার দেশের বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করবে, কিন্তু আমার দেশের পণ্য রপ্তানির কোনো সুযোগ নেই। আছে কিন্তু সেটা কম। কীরকম? আগে ভারতেরগুলো করবে, পরে আমাদেরগুলো। বিষয়টা হচ্ছে এরকম, আগে ভিআইপি অতিথি খাবে, তারপরে সেকেন্ড অতিথি, ফার্স্টে ভিআইপি অতিথি খাবে, তারপরে আমরা, মানে প্রথম ভারতের পণ্যগুলো প্রাধান্য পাবে, আমাদের দেশের যেগুলো রপ্তানি করবে সেগুলো প্রাধান্য পাবে না। এরকম একটা চুক্তি করেছিল। পাশাপাশি ট্রানজিটের একটা চুক্তি করেছিল ভারত থেকে 7 সিস্টারে পণ্য নেওয়ার, বাংলাদেশের অভ্যন্তরীণভাবে। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে, এই ট্রানজিট নিয়ে যখন কথা চলছিল, খালেদা জিয়া সরকার বলেছিল বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতে কোনো ট্রানজিট দেওয়া হবে না, এটা রাষ্ট্রবিরোধী। এটা ছিল একজন দেশনেতা এবং দেশপ্রেমিক দেশমা জননীর একটা স্ট্রং পলিটিক্যালি ভয়েস এবং সারা। এই ভয়েসটার দেওয়ার 17-18 দিন পর বিএনপি সরকার সেখান থেকে তারা ক্ষমতা থেকে পড়ে যায় বা ক্ষমতাচ্ছিন্ন হয়। এটা পুরোটা ভারত করাইছিল। তো এখন তারেক রহমান সরকার যে কূটনীতি করছে, যে কোয়ালিটিফুলভাবে বলতে গেলে ভালো একটা কূটনীতি, খুবই ভালো। কিন্তু তারেক রহমান সরকার ভারত সফর না গিয়ে চীন সফর করাটা ছিল বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটা পজিটিভ দিক, এবং এটা হওয়ার দরকার ছিল। কারণ চীন থেকে আমরা যেই পরিমাণে পণ্য আমদানি করি এবং যে সস্তায় আমদানি করি, এটা যদি আমরা না করতে পারি, বাংলাদেশের অর্থনীতি একটা বিপজ্জনক পর্যায়ে চলে যাবে। পরবর্তীতে কি হবে? আমরা মুদ্রাস্ফীতি হবে, পণ্য পাবো না ঠিকমতো, দেশে একটা অস্থির অশান্তি লেগে যাবে। চীন কোয়ালিটিফুল এবং ভালো, সবসময় সস্তা আপনাকে পণ্য দেয়। চীন আমার যেতে হবে, দেশকে টিকিয়ে রাখতে হবে। এখন চীন হচ্ছে সুপার পাওয়ার, তার সাথে আমার সম্পর্ক রাখা 100% জরুরি। তো তারেক রহমান সরকার যে কূটনীতিটা এখন ভারতের ক্ষেত্রে করছে খুবই ভালো, কিন্তু বাংলাদেশে থাকা এক শ্রেণীর দালাল তারা বলছে যে ভারত না গেলে বাংলাদেশের সেরা ক্ষতি হয়ে যাবে। এটা অ্যাবসলিউটলি রং। ভারতে না গেলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, অথচ ভারতের ক্ষতি হবে। ভারত চাচ্ছে তারেক রহমানকে নিয়ে এই চুক্তিটা আবার নবায়ন করতে, তারেক রহমান যাচ্ছে না। এটা খুবই ভালো দিক, একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর এটা একটা ভালো দিক, ভালো সাইন। তো যে বিষয়টা আমি বলছিলাম,
তারেক রহমান সরকারের কূটনীতি প্রশংসনীয়, কিন্তু এখন তারেক রহমান সরকার যে কাজটা করছে, চীন থেকে জেট ই যুদ্ধবিমান কিনছে, এটা খুব ভালো কথা, কিন্তু এই খবরগুলো গোপন রাখা উচিত ছিল। কারণ আপনি কি সমরাস্ত্র ক্রয় করবেন, এটা গোপন রাখাটা খুবই বেটার। পরবর্তীতে আসলে ওরা দেখবে শেষ। তারপরে এই তারেক রহমান সরকার বিশ্বর সাথে যে পলিটিক্সটা করছে বাংলাদেশকে নিয়ে, খুবই ভালো, কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এই সরকারের কিছু প্রতিনিধি রয়েছে মন্ত্রী পরিষদের, যারা যোগ্য নয়, অযোগ্য ব্যক্তি। তাদের দ্বারা সরকারের বদনাম এবং লোকসান দুইটাই হচ্ছে, এবং দেশের অস্থির হয়ে উঠছে দেশ, এবং দেশের জনগণের কাছে সরকারকে একটি বাজে রূপে প্রকাশ করছে। এই জিনিসটা সরকারের খেয়াল রাখতে হবে 100%। তো তারেক রহমান সরকার তার পাশে কেন থাকবো? কারণ তারেক রহমানের বাবা বাংলাদেশের মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের জন্য মারা গিয়েছেন। তার মা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জন্য জেল খেটেছেন মিথ্যা ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলাতে। তো তারেক রহমান এই দুইজনের সন্তান। তো তারেক রহমানের বর্তমান রাজনীতিটা জিয়া এবং খালেদা জিয়ার আদর্শেই হবে, এবং এর জন্য আমরা তারেক রহমানের প্রতি প্রচণ্ড আগ্রহী, এক্সাইটেড আমরা প্রত্যেকে তার প্রতি, এবং তার রাজনীতি সুন্দর, তার সে কূটনীতিটা খুবই সুন্দরভাবে করছে, বিশ্ব কূটনীতি। কিন্তু আমাদের এই সরকার জাতীয় রাজনীতিতে মনে হয় কিছুটা পিছিয়ে গেছে, জাতীয় রাজনীতিতে উচিত এটা একটু ভালো করে, এবং উন্নয়নের দিকগুলোতেও কিছু ভুল ত্রুটি করেছে। ফ্যামিলি কার্ড এই জিনিসগুলো দেওয়াটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি নাই, কিন্তু তারেক রহমান স্যারের নির্বাচনী শর্ত ছিল, কিন্তু এটা না দিলেও পারত, কারণ রাষ্ট্রের অনেকগুলো দিক রয়েছে, সেখানে আপনাকে কাজ করতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানের এই কাজগুলোকে সমর্থন জানাচ্ছি। পাশাপাশি তিনি যে একটা ধারার বাংলাদেশকে পরিচালনা করতে চান, তারেক রহমান স্যার, তার যে পররাষ্ট্র নতুন মন্ত্রী হয়েছে আমাদের হুমায়ুন কবির, খুবই ভালো কথা বলে উনি, সুন্দর, ভারতের নাকি খড় দিয়ে দেয়, তো অনেক সুন্দর কথা বলে ওনারা। তো এখন বিষয়টা হচ্ছে এই জায়গায়, তারেক রহমানের মতো যদি প্রত্যেকে সরকারের এমন পজিটিভ মাইন্ডের হতো, আজকে বিএনপি সরকারের অনেক কল্যাণ এবং জনগণ সুখ শান্তি এবং সরকারের সকল সুযোগ সুবিধা সুন্দরভাবে ভোগ করতে পারত, এবং সরকারের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা তৈরি হতো। এটা খুবই কম হচ্ছে, যা এটা সরকারের জন্য ব্যাড ইমেজ, আমি মনে করি খারাপ দিক। তো এখন তারেক রহমান সরকারের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, তার প্রতি সম্মান রয়েছে, তার প্রতি আমাদের খুবই খুবই শ্রদ্ধা রয়েছে, এবং তিনি যে কূটনীতিটা করছে ভারতের এগেনস্টে, বাংলাদেশের পররাষ্ট্র নীতিটাকে সাজিয়েছে, বিগত 20 বছর ধরতে গেলে 19 বছরের মতো এই কূটনীতি ছিল না। হাসিনার 17 বছর, ইউনূসের 1.5 বছর, 18 বছর এরকম কূটনীতি ছিল না। প্রত্যেকটা সময় বাংলাদেশ ভারতের কূটনীতির সম্পর্ক ছিল গোলাম এবং মনিবের মতো। এখন সম্পর্ক হচ্ছে রাজায় সম্পর্ক হচ্ছে, ভাগে সম্পর্ক হচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্ক হচ্ছে। এখন কোনো নতজান হচ্ছে না, এবং তারেক রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান সবসময় থাকবে, তিনি যেভাবে কাজ করছেন। যদি আমি পারতাম, আমি চাই তারেক রহমান সরকারের সাথে কাজ করতে। আই ওয়ান্ট ওয়ার্ক তারেক রহমান গভর্নমেন্ট। তো আমি এটাই চাই, তারেক রহমান সরকারের সাথে কাজ করতে, এবং তারেক রহমান সরকার খুবই ভালো। আমাদের দেশে বিভিন্ন দল রয়েছে, জামাত ইসলাম রয়েছে, হ্যাঁ, জামাতের রাজনীতি খুবই স্ট্রং রাজনীতি করে ওরা, ওদের পলিটিক্যালি বয়ান খুবই স্ট্রং। আমি চাচ্ছিলাম বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের বৃহত্তর স্বার্থে সরকারের সাথে যদি কাজ করতে পারতাম, তাহলে এই বিষয়গুলোতে আরও অনেক ক্ষেত্রে, যেমন আমি প্রতিরক্ষা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো নলেজ রয়েছে, বিশ্ব রাজনীতি, তারপরে আপনার বিশ্ব রাজনীতি, ন্যাশনাল পলিটিক্স মানে জাতীয় রাজনীতি, ভালো জ্ঞান রয়েছে। এখন এই যে হুমায়ুন কবির, তিনি বাংলাদেশের একজন
পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি মিডল-ইস্ট সফর করছেন, মানে আরবে সফর করছেন বর্তমানে, এবং তিনি মক্কা জোটে যুক্ত হওয়ার জন্য আগ্রহী প্রকাশ করেছেন। এবং তিনি যদি হয়, বাংলাদেশের দিকে ভারতের তেরা চোখটা একটু কমে আসবে। এবং এটা যেন না হয়, বাংলাদেশ থেকে ভারতের এজেন্টগুলা পাগল হয়ে গেছেন, তো এদেরকে পানিশমেন্ট দিতে হবে, এদের সেই লেভেলের পানিশমেন্ট দিতে হবে, 1 থেকে Z পানিশমেন্ট, যেটাকে বলে ইট পানিশমেন্ট, মানে শেষ পানিশমেন্ট। এরপরে আর যেন এরা কথা বলতে না পারে, ভারতের গোলামি না করতে পারে। তো খলিলুর রহমান তিনি এখন নেই, তিনি জাতিসংঘের অধিবেশনে এবং সভাপতিত্ব করিবেন, তাই তিনি চলে গেছেন। হুমায়ুন কবির স্যার আছেন, তিনি খুব ভালোভাবে চালাচ্ছেন, এটা প্রশংসনীয় একটা ব্যাপার। এবং হুমায়ুন কবির স্যার মিডল-ইস্টে গিয়েছেন, এটা নিয়ে বাংলাদেশের ভারতের দালালদের ভিতরে আতঙ্ক শুরু হয়ে গেছে। তো আমি হুমায়ুন কবির স্যারের সাথে একমত, বাংলাদেশের রাজনীতিটা এবং কূটনীতিটা মিডল-ইস্টকে দিক হওয়া উচিত। কেন, সেখানে তেল রয়েছে, সেখানে আমার প্রবাসী রয়েছে, সেখান থেকে আমার টাকা আসে, পয়সা আসে। মিডল-ইস্ট হচ্ছে বাংলাদেশের একটা টাকার খনি, মিডল-ইস্ট হচ্ছে বাংলাদেশের টাকার খনি। তাই মিডল-ইস্ট আমার প্রয়োজন, ইউরোপ প্রয়োজন, আমেরিকা প্রয়োজন, চায়না প্রয়োজন, রাশিয়া প্রয়োজন, সবারই প্রয়োজন, শুধু ইন্ডিয়া ছাড়া। কারণ ইন্ডিয়া আমাকে স্বার্থের জন্য ইউজ করবে। ভারতে রয়েছে আমাদের খুনি হাসিনা ঘং হাসিনা সন্ত্রাস বাহিনীটি, সেখানে রয়েছে ওসমান হাদিবের সন্ত্রাস বাহিনীগুলা। তাদের দেশে তারেক রহমান সফর না করাটা বেটার, এবং করেনি, এটা তারেক রহমানের জন্য শুভেচ্ছা, তাকে শ্রদ্ধা জানাই। আমরা, আমাদের হাতে আজাদি, তাদের হাতে গোলামির জিঞ্জির, আমরা গোলামির জিঞ্জিরকে ধ্বংস করে আজাদির পথেই চলবো। ইনকালাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের সার্বভৌমত্বকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন দিতে রাজি, ইনশাল্লাহ।